আমি বলতে চাই শুধু এই কথাটাই, বাংলাদেশে আগে কি মসজিদ আসছে না খানকা আসছে? আগে খানকা দেশে আসছে, অলিয়াল্লাহরা আসছেন, তারপরে মসজিদ স্থাপন করা হয়েছে। আজকে আমরা যারা, যেই অলিয়াল্লাহরা এই দেশে আসলো, আমাদেরকে মুসলমান বানাইলো, আমরা ধুতি পরতাম, কপালে টিক দিয়ে আমরা ঘুরতাম, যারা আমাদেরকে লুঙ্গি পরা শিক্ষা দিল, আমাদের মাথায় টুপি দিল, পাঞ্জাবি পায়জামা পরার জানাইলো, তাদেরকে আমরা, তাদের মাজার আছে আমরা ভাঙতেছি। আমরা জানি এই 5ই আগস্টের পরে এই বাংলাদেশে 200 মাজার ভাঙ্গা হয়েছে। তো এখন আপনারা একটু চিন্তা করেন, কাকে ভোট দিলে অলিয়ালাদের মাজার নিরাপত্তায় থাকবে, কাকে ভোট দিলে যারা আমরা তরিকতপন্থী আছি, যারা আমরা আল্লাহর অলিকে বিশ্বাস করি, তারা কিভাবে নিরাপত্তায় থাকবে, সেই চিন্তা ভাবনা করে আপনারা ভোটটা অন্তত দয়া করে দিবেন। আমরা সজাগ থাকবো। আপনারা কি সজাগ থাকবেন? 12 তারিখে আপনারা তার যুক্ত জবাব দিবেন। আচ্ছা, আমরা তো জানি খুব সংকটে আমাদের ভোট, কথাটা খুবই ছোট কিন্তু ব্যাপ্তি অনেক বেশি। তো আমাদের হাতে সময় কিন্তু একেবারেই নেই। এই ঠান্ডার মধ্যে আমার গলা ভেঙে গেছে, আপনারা কষ্ট করছেন, সময় বেশি নেব না। তো আমাদের কিন্তু বেশ দায়িত্ব আছে, প্রত্যেকটা ভোটের এক একটা মূল্য এখন আপনারা নিজেরা জানেন। তো কয়জন ভোটও দাঁড়িয়ে আছে আপনারা কি জানেন? প্রার্থীকে চেনেন? সবাইকে কাকে চেনেন বলেন তো, বিশ্বাস করে কাকে চেনেন? অমিতকে চেনেন। অনিন্দ্য ইসলাম অমিত কীভাবে মানুষের সেবা করে চলেছে। বিগত 16 বছর ধরে তিনি এই যশোরে বিরোধী নেতৃত্বে থেকেও তার জীবনের সমস্তটা সময় যশোরে কাটিয়েছেন। বিপদে আপদে, সুখ দুঃখে, দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের পাশে দাঁড়িয়েছেন। আপনারা কি অস্বীকার করতে পারবেন না? সেই মানুষটাকে যদি আমরা ভুলে থাকি, আমাদের নিজেদের যশোরবাসীর অস্তিত্ব নিয়ে আসলে আমরা সংকটপন্ন হব। তাই সবার কাছে বিনীত অনুরোধ, আগামী 12 তারিখে ভোটে আমরা কোনোভাবে ভুল করব না। একটি ভোটও যেন আমরা কোনো নষ্ট না করি, সেদিকে সবার খেয়াল করতে হবে। ইনশাল্লাহ আমাদের বিজয় আসবেই। ধন্যবাদ সকলকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এখানে ভোট আমরা চাইব অমিত ভাইয়ের পক্ষে, ধানের শীষে। তার আগে আমি একটু কথা বলবো এই কারণে যে এটাই বোধহয় আমাদের শেষ প্রচারণা, কাজেই আর হয়তো সুযোগ হবে না, সময়ও হবে না। আমাদের অভিভাবক জনাব জাহিদ হাসান টোকন চাচা, অনেকদিন ধরেই তার সাথে চলছি, কিন্তু এই প্রচারণার মধ্যে আমরা দেখেছি যে তাকে আপনারা যে সম্মান, যে আদর, যে ভালোবাসা দেন, তাতে করে আমরা যারা আছি তার পাশে পাশে সবসময় থাকি, খুবই মুগ্ধ। এবং আমাদের উচিত আপনাদের কাছ থেকে ভালোবাসা শেখা, কারণ যেখানেই গেছি সেখানেই দেখেছি এই জাকের পার্টির লোকজন সহ সবাই তাকে প্রচণ্ড পরিমাণে সম্মান করে এবং ভালোবাসে। তাই মানুষ তো পরিবর্তনশীল। আমারও কেন জানি মনে হয়েছে এই জাকের পার্টির নিয়মকানুন যদি আমি জানতাম, পড়ে একটু দেখতাম, তারপর আপনাদের কাছে দরখাস্ত করতাম যে আমার সময় হয়েছে কিনা বা আপনারা আমাদের নেবেন কিনা। যদি এরকম কিছু হয় আমি আপনাদের সাথে তো যোগাযোগ করব, দোয়া করবেন আমার জন্যে। আর যেটা বলতে চাই যে তারই ভাইপো অনিন্দ্য ইসলাম অমিত ভাই, তার জন্য আমরা এই কদিন ধরে অনেক চেষ্টা চরিত্র করছি, যাচ্ছি, ঘুরছি, আপনাদের কাছে ভোট ভিক্ষে চাইছি। তারপরে জাহিদ কাকা তো বিনয়ের সাথে অনেক কথা বলছেন, তার পক্ষে বুঝাচ্ছেন আপনাদের, এবং সব মনে হয়েছে যেন আমাদের কাছে সব পজিটিভ মনে হচ্ছে যে এতদিন আসলে ভোটটা হয়নি, একটা সুন্দর ভোট হতে চলেছে, সবাই আগ্রহী এবং সবাই ভোট দেওয়ার আগ্রহ আছে, সবাই উপস্থিতি পাচ্ছি এবং একটা উৎসবমুখর আয়োজন মনে হচ্ছে। তো কাজেই শুধু এইটুকু বলতে চাই যে আশা নিয়ে আপনাদের কাছে এসছি, সেই আশা যদি একটা ধানের শীষে ভোট দিয়ে অমিত ভাইকে জয়ী করে তার বাবার যে কাজগুলো আছে, অনেক কাজই তো তিনি করেছেন আপনারা জানেন, সেই কাজগুলো যাতে সম্পন্ন করতে পারে, এই যশোরবাসীর মুখ উজ্জ্বল করতে পারে, আমাদের উপকার করতে পারে। তাই 12 তারিখ সারাদিন ধানের শীষে ভোট দিন, এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। নির্বাচনে শেষ প্রচারের
আপনাদের দুয়ারে এসেছি। আমাদের এখানে অনেকেই আমাদের পীর ভাই আছে, যাদেরকে আমরা জাকির ভাই বলি। অনেকেই স্থানীয় মানুষ আছে, স্থানীয় জনগণ আছেন, জাকের বোনরা আছে। তো সেই জন্যে একটা জিনিস আমি একটু মনে করিয়ে দিই, সেটা হচ্ছে যে দরবার শরীফে যখন আমরা কর্মী গ্রুপ দরবার শরীফে স্থান নিলাম, তখন ওইখানকার আওয়ামী লীগের এমপি নিক্সন চৌধুরী আমাদের অনেক বাধা দিয়েছে, আমাদের ওরস করতে দেবে না, অনেক ঝামেলা হয়েছে। আমি এই আপনাদের যশোরের ক্ষুদ্র মানুষ, আমি দরবার শরীফের হয়ে আমি ঢাকায় গেছি, আমি সেই নিক্সন চৌধুরীর কাছে গেছি, আমি স্বরাষ্ট্র সচিবের কাছে গেছি, আমি ফরিদপুরের ডিসির কাছে গেছি, ফরিদপুরের এসপির কাছে গেছি। এই সমস্ত কিছু বহু কিছু ভিতরে করতে হয়েছে, তারপরে আমরা প্রথম ওরস আমরা শুরু করি। এমনকি সাংবাদিকদেরও আমি যশোর থেকে মাইক্রোবাস করে ভরে নিয়ে, আমি 2টা মাইক্রোবাস ভরে আমি যশোর থেকে সাংবাদিক নিয়ে গেছি। সেই সাংবাদিকরা ওরসের ছবি তুলেছে এবং টেলিভিশনে দেখাইছে। এই যশোর থেকেই আমরা এই কাজগুলো করেছি। প্রতিটা দেশেই অলিয়া উলিয়ার মাজার আছে। এই অলিয়া উলিয়ার মাজারগুলো কেন হয়েছে? তো সেই অলিয়া উলিয়ারা একসময় জীবিত ছিলেন, ওনারা বিভিন্ন মানুষকে মুসলিম বানিয়েছেন। অলিয়া উলিয়ারাই মানুষকে মুসলিম বানিয়েছেন। ধর্ম প্রচার করতে করতে এক একজন এক এক দেশে গেছে। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ, উনি মধ্যপ্রাচ্যের শুয়ে আছেন। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ ভারতের আজমির শরীফে শুয়ে আছেন। নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাহি দিল্লিতে শুয়ে আছেন। মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহ আলাহি, যার তরিকায় আমরা দীক্ষিত, উনি সিরহিন্দ শরীফ, পাঞ্জাব সিরিঞ্জ শরীফে শুয়ে আছেন। তাহলে দেখেন, এরকম লাখো লাখো অলিয়া উলিয়া যেনারা ওই সময় বিভিন্ন ধর্মের বিভিন্ন গোড়ামির লোকজনকে মুসলিম ধর্মে দীক্ষিত করেছেন এবং তারা মুসলিম ধর্ম গ্রহণ করে মুসলমানদের মর্যাদা বৃদ্ধি করেছে এবং মুসলমানদের সংখ্যা বৃদ্ধি করেছে। তা আমি যদি বাংলাদেশে আসি, তাহলে বাংলাদেশে দেখেন একটা গানই আছে যে হাইকোর্টের মাজারে কত ফকির ঘোরে, কজনা আসল ফকির। তাহলে হাইকোর্টে একটি মাজার আছে, ওই মাজারে একজন পীর ছিলেন, যার জন্য মাজার হয়েছে। আমাদের সিলেটে শাহ জালাল রহমতুল্লাহের মাজার আছে, শাহ পরাণ রহমতুল্লাহের মাজার আছে। আমাদের এই যশোর কারবালায় বোরহান শাহ রহমতুল্লাহের মাজার আছে। আমাদের ভৈরব নদীর পাড়ে গরিব শাহর মাজার আছে। সবাই কিন্তু আল্লাহর ওলি। তবে আমরা যেরকম মানুষের মধ্যে যেরকম ভেদাভেদ আছে, কেউ এই পর্যায়ে, কেউ আর একটু উচ্চ পর্যায়ে। তা আমরা যারা আমাদের বয়সে আমরা আল্লাহর ওলি পাইছি একজনই, সেটা হচ্ছে খাজা বাবা ফরিদপুরি। তো এই খাজা বাবা ফরিদপুরির কাছে আমি রাতকে রাত, দিনকে দিন থেকেছি। আমি অনেক সময় ওনার সাথে কাটিয়েছি। আমার একটি ঘরই উনি বরাদ্দ করে দিয়েছিলেন, আমি ওখানে থাকতাম। আর ওনার সাথে একান্ত আপনে আমি হাঁটতাম, ঘুরতাম, কথা বলতাম। উনি আমাকে খুব স্নেহ করতেন। এতে সুবিধা হয়েছে কি? সুবিধাটা হয়েছে যে আমি বহু মানুষের, বিপদগ্রস্ত বহু মানুষকে ওনার দ্বারা উপকার করতে পেরেছি। অসুখ বিসুখ মুহূর্তের মধ্যে উনি সারিয়ে দিয়েছেন।
এটা অলৌকিক, যেটা মানুষ বললে বিশ্বাস করে না, কিন্তু এটা অলৌকিক, যে মুহূর্তের মধ্যে শেষ করে দিয়েছে। উনি অনেক অসুখ বলতেন যে বাবা এটা খুব দুরূহ, এটা সারানো যাবে না। কিন্তু আমি বলতাম, বাবা আপনি পারেন নাকি? আল্লাহ আপনার সব ক্ষমতা দিয়েছে, আপনি অবশ্যই পারেন, আপনার এটি করে দিতে হবে। আমি নাছোড়বান্দার মতো ধরে থাকতাম। তা একজনের জন্য বলছি, তা সে বাবা কিছুতেই তার কথা শুনতেছে না, বলছে বাবা এই রোগ সারে না, এটা একটুখানি কমে আবার হয়, একটুখানি কমে আবার হয়। তাই আমি বাবা বললি সেরে যাবে। বললে বাবা হবে না। তা আমি বললাম বাবা হবে। আমার দেখা চোখে পীর কেবলাজানের সাথে কেউ এরম বার্গেনিং করে নাই। তা আমার বয়সও তখন অনেক কম, আমি খুব বার্গেনিং করতাম। তো বাবা লাস্টে বলছে আচ্ছা ঠিক আছে, গোয়ালন্দে চলে যাও, গোয়ালন্দে যে দেখো অমুক গ্রামে মোহন ডাক্তার বলে একটা কবিরাজ আছে, ওই কবিরাজে আমার কথা বলো, ও ওষুধ দেবে। কাজ কিন্তু হয়ে গেল। মোহন ডাক্তারের কাছে আমার যে রোগী ছিল তারে পাঠালাম, সে মোহন ডাক্তারের কাছে চিকিৎসা নিয়ে প্রায় 1 মাস চিকিৎসা নিয়ে সে সুস্থ হয়ে গেল। তা পীর কেবলাজান এরা মসিলা দিত। উনি এমন কোনো মানুষ নেই যারা ওনার কাছ থেকে উপকার পায়নি। তা অলিয়া উলিয়ারা সবসময় আল্লাহ পাঠান এই পৃথিবীতে মানুষের উপকারের জন্য, এবং মানুষকে ওনারা উপকার করেন, মানুষকে ধর্ম দীক্ষা করেন, মানুষকে নামাজের পথে নিয়ে আসেন, মানুষকে সহি পথটায় ওনারা দেখান। সেই অলি আল্লাহর মাজার আমাদের একটি গ্রুপ যারা এখন নির্বাচন করছে, এই মাজারগুলো ভাঙা শুরু করে দিল। তাহলে যারা আজকে আমাদেরকে পথ দেখায়, আমাদেরকে মুসলমান বানালো, আমরা তাদের মাজার ভেঙে দিচ্ছি। তো যারা মাজার ভাঙছে তারা কেন ভাঙছে? তাদের অনেক যুক্তি আছে, এখন সেই যুক্তির সাথে তো আমরা একমত না, আমাদেরও অনেক যুক্তি আছে। তাহলে পৃথিবীতে এত অলিয়া উলিয়া আল্লাহ পাঠাতেন না। তাদের যুক্তি যদি সঠিক হতো তাহলে আল্লাহ পৃথিবীতে এত অলিয়া উলিয়া পাঠাতো না। যাই হোক, আমি এই কথাগুলো এই জন্যই বললাম যে আমরা এই যে যারা মাজার ভাঙার সংস্কৃতিতে বিশ্বাসী, আমরা তাদের সাথে কখনোই থাকতে পারি না। আমরা তাদের যে বলে না বানরের হাতে খুন্তা দিয়া, আমরা বানরের হাতে খুন্তা দিতে চাইনি। আমরা এমন লোকের হাতে খুন্তা দেব যে সবাইকে দেখে রাখবে। আজকে আমি এখানে দেখছি যে প্রধান অতিথি অনিন্দ ইসলাম অমিতের কথা লেখা হয়েছে, এটা ঠিক হয়নি, কারণ ওর তো এখানে আসার কথা না। ওর মতো নির্বাচন করতেছে, আমরা আমাদের মতো নির্বাচন করতেছি। সমন্বয় আছে, আমাদের সাথে কথা হয়, সবসময় যোগাযোগ হয়, সব ঠিক আছে, কিন্তু ওর তো আসার কথা না। সেই জন্যে এটা লেখা ঠিক হয়নি। যাই হোক, আমার বক্তব্য হচ্ছে যে অনিন্দ ইসলাম অমিতকে আমরা বেছে নিয়েছি। কেন বেছে নিয়েছি? আর যারা দাঁড়িয়েছে আপনারা সবাই কি চেনেন? সবাই কি যশোরে দেখেছেন? তাইলে আমরা যে লোকটাকে সবসময় পাই, যে যশোরে বেড়ে উঠেছে, যশোরে পড়াশুনো করেছে, যশোরে তার বন্ধু বান্ধব, যশোরে তার বাপ মা থাকে, তার বাপের কবর যশোরে, তার 14 গোষ্ঠী যশোরে থাকে, আমরা তাকে চাই, আমরা অন্য লোককে চাই না। তারপরেও কেন চাই? যারা দাঁড়িয়েছে তাদের মধ্যে লেখাপড়ায় সবচেয়ে যোগ্য হচ্ছে অনিন্দ ইসলাম অমিত। কেন? স্কুল পড়েছে যশোরে, তারপরে চলে গেছে ক্যাডেট কলেজে, ক্যাডেট কলেজে চলে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়তে মাস্টার্স করে তারপরে MBA করেছে। এই ক্যাডেট কলেজে পড়া আমার আর আপনার পক্ষে সম্ভব না, তাহলে ওর মতো জ্ঞান আমাদের নেই, এর জন্য এক্সট্রা মেধা লাগে। তো সে একজন মেধাবী ছাত্র, অত্যন্ত মেধাবী ছাত্র, সে স্ট্যান্ড করা ছেলে। এখন GPA 5 বলে, তখন GPA 5-6 ছিল না, তখন স্ট্যান্ড করা বলতো। তা সে হচ্ছে স্ট্যান্ড করা ছেলে। তা সেখানে
তার সাথে আমি অন্য লোকে কি তুলনা করব? বলে না যে মূর্খ বন্ধুর চেয়ে শিক্ষিত শত্রুও ভালো। তা কেন আমরা জেনে শুনে গবরে পাড়া দেব? আমি সুন্দর রাস্তা দিয়ে হেঁটে যাব, আমি গবরের পরে কেন পা দেব? তো এই কারণে আমরা শুধু আট্রসির মুরিদরা শুধু না, এখানকার স্থানীয় বাসী জনগণ যারা আছে তাদের সবাইকেই অনুরোধ, তারা তো কাজ করতেছেই, এখানে যারা বিএনপির লোক আছে তারা তো কাজ করতেছেই, তারপরেও যে আমাদের বুঝও তাদের দিতে হবে। আর সময়ও নেই, মাত্র 2 দিন সময় আছে। যে একটা শিক্ষিত পরিবারের একটি ছেলে, একটা স্ট্যান্ড করা একটা ছেলে, একটা যোগ্যতা সম্পূর্ণ একটা ছেলে, যাকে ভোট দিয়ে পাশ করাবো আমরা, পাশ করানো লাগবে না, আপনারা তো ভোট দেবেন, আমরা ভোট দেব, ইনশাল্লাহ সে অনেক ভোটে পাশ করবে। অনেক ভোটে পাশ করতে হবে কেন, তার আমি একটা ব্যাখ্যা দিই। সেটা হচ্ছে যে আমরা ধরে নিছি যে যশোর 3-এ ইনশাল্লাহ অনিন্দ ইসলাম অমিত জয়ী হবে, কিন্তু 4000 ভোটে জয়ী হয়ে তো লাভ নেই। অনেক বেশি ভোটে জয়ী হতে হবে, যাতে সারা বাংলাদেশের বিএনপির প্রার্থীদের মধ্যে ওর একটা স্থান থাকে, সবাই যেন বলতে পারে যে অনিন্দ ইসলাম অমিত এত ভোটে জিতেছে, তার যশোরে তাকে মানুষরা এত ভালোবাসে। তো সেই জন্যে আমাদের সবার চেষ্টা করতে হবে যে অনিন্দ ইসলাম অমিতকে এমন ভোট দিতে হবে, এমন লোকজনকে নিতে হবে যে সে তার মুখটা উজ্জ্বল হয়, সে ঢাকায় বড় মুখ নিয়ে কথা বলতে পারে। তাহলে কি হবে? তাহলেও আমাদের লাভ। লাভটা কি? অনিন্দ ইসলামের অমিতের পিতা মরহুম তরিকুল ইসলাম সাহেব এই যশোরের উন্নয়নের কারিগর বলা হয় তারে। কেন বলা হয়? উনি উন্নয়ন করেছেন বলেই তো বলা হয়। তাহলে আজ তখন যদি তরিকুল ইসলাম সাহেব মন্ত্রী না হতেন, তাহলে এতটা উন্নয়ন কিন্তু করা তার পক্ষে সম্ভব হতো না। একটা এমপি যেটা না পারে, একটা মন্ত্রী তার 3 গুণ পারে, তার 10 গুণ পারে। তা আমরা অমিতকে এমন ভোটে পাশ করাবো যাতে কেন্দ্র থেকে মনে করে যে খুলনা বিভাগে একটি লোকই আছে যাকে মন্ত্রিত্ব দেওয়া যায়, এবং সেই মন্ত্রিত্ব নিয়ে অনিন্দ ইসলাম অমিত যশোরের উন্নয়নে কাজ করবে, যশোরের মানুষের চাকরি দেবে, যশোর বেকার মানুষের দিকে তাকিয়ে থাকবে। হ্যাঁ, এখানে প্রশ্ন আসতে পারে যে আমরা জাকের ভাইরা তো তার কাছে যাব কি করে, আমাদের কি দেবে? ভাই, আমাদের কিছু পাওয়ার দরকার নেই, আমাদের কিছু পাওয়ার দরকার নেই। আমি অনিন্দ ইসলাম অমিতের চাচা, আমি আছি, আপনাদের স্থানীয় বিএনপির লোক আছে, আপনাদের সুবিধা অসুবিধা আমরা ইনশাল্লাহ মিট আপ করতে পারবো, এটা কোনো সমস্যা নেই, এটা নিয়ে কোনো চিন্তা করার কিছু নেই। আর একটি জিনিস বলি, আমাদের আট্রসির মুরিদদের মধ্যে অনেকেই একটি দল করতেন, যে দলটি 16 বছর আমাদের ভোট দিতে দেয়নি। সেই দলেও আমাদের মুরিদ পীর ভাইরা, আমাদের জাকের ভাইরা সেই দলের সমর্থকও আছে, তাতে কোনো বাধা নেই। কিন্তু এইবার তো সেই দল নেই, জনগণ সেই দলকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়নি, সরকার বাধ্য হয়েছে সেই দলকে নিষিদ্ধ ঘোষণা করতে। তাহলে আপনারা কি করবেন? আপনারা ভোটটা নষ্ট করে তো লাভ নেই। আপনারা অবশ্যই এই গুণী মানুষটা, এই যোগ্য ছেলেটা, যার বয়স এখন অনেক পড়ে আছে, সে বহুদিন যশোরের খেদমত করতে পারবে, তাকেই আমরা ভোটটা দেব। এবং আপনারা আপনাদের যেহেতু সেই মার্কা এবার নাই, আপনারা এবার ধানের শীষ মার্কাই আপনারা ভোটটা দেবেন। একটা জিনিস বুঝতে হবে, 91 সালে আওয়ামী লীগ সরকার গঠন করে ফেলেছিল, কিন্তু ফল বেরোনোর পরে দেখে যে বিএনপি পাশ করেছে। তাহলে 91 সালে বিএনপি সরকার গঠন করেছে। আবার 96 সালে যে কোনো কারণেই হোক, এই জনগণের হাতে ক্ষমতা ছিল বলে জনগণ 96 সালে আবার আওয়ামী লীগকে পাশ করে দিয়েছে। 2001-এ
আওয়ামী লীগকে ফেল করায় আবার বিএনপিকে পাশ করাইছে। কারা করেছে? এই আমরা জনগণরাই করেছি। তাহলে তখন আমাদের মর্যাদা ছিল, আমাদের ভোটের মূল্য ছিল, আমরা ভোট দিতে পেরেছি বলেই কিন্তু আমরা পাল্টাতে পেরেছি। এখন সেই মূল্য আবার ফিরে আসছে 15 বছর পর। তাহলে আমাদের এই ভোটটা আমরা নষ্ট না করে যারা এই গণতান্ত্রিক পদ্ধতিটা বজায় রাখবে, যে তারেক রহমান সাহেব উনি বলেছেন যে গণতন্ত্রের বাইরে কোনো কিছু উনি চিন্তা করেন না, তাহলে যদি বিএনপি ক্ষমতায় যাওয়ার পরে যদি ভুল করে, যদি ঠিক মতন মানুষের খেদমত না করে, তো জনগণ আবার চিন্তা করবে কি করা যাবে না যাবে। সেই সুযোগটা জনগণের কাছে তারেক রহমান রাখছে, ওপেনলি রাখছে, যেটা থাকা উচিত। এবং সব দেশেই তাই। যদি ভোটের ক্ষমতা না থাকে, ভোট দেওয়ার যদি যোগ্যতা আমার না থাকে, তাহলে আমি পাল্টাবো কি করে? আমরা এতদিন কি করেছি? আমি যেহেতু প্রেস ক্লাবের প্রেসিডেন্ট, আমি প্রত্যেকটা নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে গাড়িতে করে আমি বিভিন্ন সেন্টারে ঘুরেছি। কোনো সেন্টারেই কেউ ভোট দিতে পারেনি। ওই গেটের কাছে হয়তো 2-4 জন আসে, আসলে বলতেছে আপনাদের ভোট দিয়ে দিছি চাচা যান। এটা আপনাদের এখানেও হয়েছে, আপনারাও জানেন। কিন্তু এইবার কারোর বাপেরও সাধ্য নেই যে বলবে যে আপনি এসেন না, আপনার ভোট দেওয়া হবে না। যে বলবে সে ঘোপে একটা পাঁচিল দেওয়া জায়গা আছে না, ওর ভিতরে থাকবে। যে বলবে সে ওর ভিতরে থাকবে, সে যে দলেরই হোক। কোনো রকম উল্টো পাল্টা করার কোনো সুযোগ নেই। একদম নিরপেক্ষ নির্বাচন হবে, এবং এই নিরপেক্ষ নির্বাচনেই ইনশাআল্লাহ অনিন্দ্য ইসলাম অমিত বিপুল ভোটে বিজয়ী হবে। 12 তারিখে সকালবেলায় সবাই মিলে আমরা যেন 13 তারিখে যেন আমরা বিজয় উল্লাস করতে পারি, এইটা আমাদের মাথায় রাখবেন যে 13 তারিখে ইনশাআল্লাহ আমরা বিজয় উল্লাস করব। এবং অনিন্দ্য ইসলাম অমিতকে আমরা বাংলাদেশের, তার পিতা যেমন দাপটের মন্ত্রী ছিল, আমরা অনিন্দ্য ইসলাম অমিতকেও ঠিক তেমনভাবেই আমরা দেখতে চাই। আমি আমার এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, অনিন্দ্য ইসলাম অমিত জিন্দাবাদ।